আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে রেকর্ড ১৫৩ জনের মৃত্যু। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় খারাপ হচ্ছে ঢাকার আশপাশের পরিস্থিতি। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা বাস্তবায়ন হয়নি অনেক সরকারি হাসপাতালে। সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে ফি। রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা বেশি। সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। সর্বাত্মক লকডাউনে কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ঘরে ফিরছেন অনেকে। এবং ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। কুড়িগ্রাম, নওগাঁ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কয়েকদিনের ব্যবধানে আবারও করোনা ভাইরাসের রেকর্ড মৃত্যু দেখল দেশ। সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৩ জন। এর মধ্যে খুলনা বিভাগেই ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,৬৬১ জন। ফজর আব্দুর রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে গত এক সপ্তাহে প্রতিদিন করোনায় মৃত্যু হয়েছে ১০০-র উপর। রবিবার আবারও করোনা ভাইরাসে মৃত্যুর রেকর্ড দেখল দেশ। এদিন মারা গেছে ১৫৩ জন। প্রথম ঢেউয়ে বরাবরই যেখানে ঢাকা বিভাগের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, এই ঢেউয়ে করোনার প্রভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে সবচেয়ে খারাপ অবস্থায় আছে খুলনা বিভাগ। ২৭ জুন থেকে প্রতিদিন খুলনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। রবিবার খুলনা বিভাগে মারা গেছে ৫১ জন। এদিন ঢাকা বিভাগে ৪৬, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ১৫, রাজশাহীতে ১২, ময়মনসিংহে ৯ এবং বরিশালে ৩ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এদিন ২৯,৮৭৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮,৬৬১ জনের শরীরে। শনাক্তের হার ২৮.৯৯%। এ পর্যন্ত করোনায় দেশে মারা গেছেন ১৫,০৬৫ জন। আক্রান্ত হয়েছে ৬৭ লাখের বেশি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দিন দিন খারাপ হচ্ছে ঢাকার আশপাশের জেলাগুলোর করোনা পরিস্থিতি। এক সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের করোনা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রায় ৩ গুণ। দেখা দিয়েছে আইসিইউ সংকট। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ জানান, নগরীতে বিভিন্ন জেলার মানুষের যাতায়াত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে রিপোর্ট করছেন হাদ্দিন সজীব। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। কতদিন হলো শান্তি করে একটু শ্বাস নেয়ার চেষ্টা মোহাম্মদের, কিন্তু সেই সময় আর আসছে না। আইসিইউর বেডে দিনে দিনে তার অসহায়ত্ব বাড়ছে। নারায়ণগঞ্জের করোনা হাসপাতালে অক্সিজেন আর নিবিড় পরিচর্যার পরেও যেন ভয়াল এই ভাইরাসের সাথে পেরে উঠতে পারছে না আর। করোনার এই ইউনিট থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাটা কত যে কঠিন তা কেবলই তারাই জানেন, ভাগ্যক্রমে যারা এখান থেকে ফিরে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ২ সপ্তাহে নারায়ণগঞ্জ সদরে করোনায় মৃত্যু না হলেও সেখানেই একদিনে প্রাণ গেল ২ জনের। হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। এক সপ্তাহ আগে যেখানে রোগী থাকতো ১৫ থেকে ১৬ জন, এখন গড়ে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিন ৪৫ থেকে ৫০ জন। শনাক্তের হারও বেড়েছে অনেক। যখন আসলে খুব নিরুপায় হই, যেটা পার্সপেক্টিভ আর কি, নানান সমস্যায় জর্জরিত হওয়ার পরে কিন্তু আমরা টেস্টের জন্য আসি। গতদিন আমাদের ২১৭ জন টেস্ট হয়েছে। ১৭ জন টেস্টে প্রায় ৭০ জন রোগী শনাক্ত হয়েছে। তো এই শনাক্তের হার অলমোস্ট ৩২%। এত কিছুর পরেও এখনও সচেতন নয় নারায়ণগঞ্জের মানুষ। মুখে মাস্ক নেই এমন অনেকেই ঘুরে বেড়াচ্ছেন শহরের পথে পথে। আমি আসলে ওই খেতে যাচ্ছি, মাস্ক নিতে ভুলে গেছি। মাস্ক পকেটে রাখছেন যে ফাপড় লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক লকডাউনে তৎপর সেনাবাহিনী। সড়কে আছে চেকপোস্ট, তবুও জেলার করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত সিভিল সার্জন। এটা যদি একদম সুনামির আকারে যে ঢেউটা আসার কথা ছিল, সেটা হয়তো সুনামির আকারে না এসে এমনি নর্মাল একটা বিগ ঢেউয়ের মতো হয়ে আসতেছে। তো লকডাউনের উদ্দেশ্যটাই হচ্ছে যে এটা স্লো আসলে আমরা একটু সময় পাবো, সবাই একটু সময় পাবে ট্যাকেল করার জন্য। কঠিন পরিণতির আগে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ এই কর্মকর্তার। ঠিক ১৫ দিন পরে এই শহরে করোনায় মানুষের মৃত্যু হলো ২ জনের।
এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। এরপরেও সর্বাত্মক লকডাউনের মধ্যে এ শহরের মানুষ অসচেতন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ নিজের ভালো নিজে না বোঝে তাহলে সামনে আরও বিপদ অপেক্ষা করছে। আদিন সজীব, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি অনেক সরকারি হাসপাতালে। রাজধানীর বিভিন্ন হাসপাতালেই দেখা গেছে আগের মতোই সাধারণ মানুষের থেকে নেওয়া হচ্ছে ফি। জুলাই মাসব্যাপী বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা নিয়ে ধোঁয়াশাও আছে হাসপাতালগুলোতে। একরামুল হক সাইমের রিপোর্ট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের আর্থিক অবস্থা বিবেচনায় গোটা জুলাই মাসে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা করার নির্দেশনা দেয় সরকার। 1 জুলাই থেকে তা বাস্তবায়নের কথা থাকলেও 3 দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। প্রত্যেকেই নির্ধারিত ফি দিয়েই করছেন করোনা পরীক্ষা। সরকারি এই নির্দেশনার কথা জানেন না অনেকেই। টাকা নিচ্ছে, কিন্তু ওইটা তো আমি জানি না, ফ্রি কিনে ফ্রিটা তো আমি জানি না। আমাদের কাছ থেকে এখন 100 টাকা নিতে আছে, এখন পরীক্ষা যে কখন হবে সেটাও তো জানি না। এছাড়া করোনা পরীক্ষা করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ে ফি নিয়ে ভাবার সুযোগটাও কম তাদের। ওনারা নিচ্ছে, আমাদের কাছে চাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো হ্যাসেল করা যাবে না। সোহরাওয়ার্দী হাসপাতালে যখন এই চিত্র, তখন প্রতিষ্ঠানের পরিচালকের দাবি ফি ছাড়াই চলছে করোনা পরীক্ষা। প্রধানমন্ত্রী জুলাই মাসের জন্য সবার পরীক্ষা ফ্রির একটা নির্দেশনা দিয়েছে, সেটা আমরা করছি। পরে অবশ্য জানালেন ফি নিয়ে পরীক্ষা হচ্ছে তা নিজেও জানতেন না। টাকা তো নেওয়ার কথা না, আজকে কি টাকা নিচ্ছে খবর নেই। তখনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে ফি মওকুফের নির্দেশ দেন তিনি। মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালও গত 3 দিনই করোনা পরীক্ষায় ফি নেওয়া হয়েছে। রোববার থেকে নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়। পিসিআর টেস্ট করতে মাত্র 100 টাকা লাগে। 100 টাকা তো আমি মনে করি প্রায় ফ্রি। তার মধ্যে আমরা বলে দিয়েছি যারা ফ্রি করতে চায়, যারা গরিব মনে হয় আমাদের কাছে অ্যাপারেন্টলি, আমরা কিন্তু ফ্রি করে দিচ্ছি। এদিকে তথ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা 2টি চিঠিতে নির্দেশনাও দুরকম। একটিতে সবার জন্যই ফি মওকুফের কথা বলা হলেও অন্যটিতে কেবল দরিদ্র মানুষের কথা উল্লেখ করায় এ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ফর্মেটে তার স্বীকারোক্তি দিবে যে হ্যাঁ তারা আসলে টাকা দিতে পারছেন না, সেই হিসেবে কিন্তু সব জায়গায় বাংলাদেশে পুরো জেলা উপজেলা লেভেলে এই টেস্টটা করা হচ্ছে। যারা দরিদ্র তাদের জন্য কিন্তু ফ্রি টেস্টটা করা হচ্ছে। আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি কাদের গরিব বলবো, তখন ওনারা কিন্তু আমাকে বলছে ইটস আপ টু ইউর ডিসক্রিপশন, আপনি যদি গরিব মনে করেন ফ্রি করে দেবেন, কিন্তু গভর্নমেন্টের কোনো এরকম ফিক্সড ক্রাইটেরিয়া করে দেওয়া হয়নি যে এরাই গরিব। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সবার জন্যই মওকুফ করা হয়েছে ফি। ফি মওকুফের পাশাপাশি পরীক্ষার প্রক্রিয়া সহজ করে এর পরিসর বাড়ানোরও তাগিদ সাধারণ মানুষের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনের 4র্থ দিনে রাজধানীর সড়কে গত 3 দিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা বেশি। নগরী প্রবেশ পথ সহ বিভিন্ন সড়কে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। সুনির্দিষ্ট কারণ এবং কর্মস্থলের পরিচয়পত্র দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। আটক করা হয়েছে অনেককে। হুমায়ুন রিপোর্ট। সর্বাত্মক লকডাউনে গার্মেন্টস খোলা থাকায় রোববার অনেক কর্মজীবী মানুষকে বাইরে বের হতে হয়েছে। তাই সড়কে এসব প্রতিষ্ঠানের কার, মাইক্রোবাসের পাশাপাশি জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি চলাচল ছিল বেশি, যদিও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। যাচ্ছিলাম আপনার হেমায়তপুর গার্মেন্টসের একটা মাল তোলার জন্য। আমার ওয়াইফ স্কয়ার হাসপাতালে প্রতিদিনই যায় আসে, জাস্ট আমি ওটা পৌঁছায় দিতে গেছিলাম। সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি গাড়ি চেক করে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে জরিমানা করা হচ্ছে, দেয়া হচ্ছে মামলাও। আজকে আসলে সকাল থেকে গাড়ি প্রেশার একটু বেশি ছিল, যেটা অফিস আওয়ার ছিল। যদি প্রতিষ্ঠানের নিজস্ব রিকুইজিশনের গাড়ি অথবা প্রতিষ্ঠানের নামে থাকা যে গাড়িগুলো, সেই গাড়িগুলো যেতে পারতেছে, বাট তার বাইরে যদি রেন্টে কারে আনা বা অন্য কোনোভাবে আনা, সেই গাড়িগুলোকে আমরা মামলা দিচ্ছি। তবে সব সড়কে রিকশার অবাধ চলাচল। অফিস, আদালত, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই বৃষ্টির মাঝেও নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। গাবতলি কেন? ওই যে যাবো, বেড়াইতে যাবো, অফিসে যাবো। অফিসে তো বাচ্চা নিয়ে কেন অফিসে? বাচ্চা নিয়ে, বাচ্চার একটা টেস্ট আছে মেডিকেলে। বৃষ্টির কারণে পাড়া মহল্লায় মানুষের উপস্থিতি ছিল কম। করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সারা দেশ জুড়ে চলছে সর্বাত্মক লকডাউন। 7 দিনের এই লকডাউন সফল করতে দায়িত্বশীলদের তৎপরতারও কমতি নেই। তবে লকডাউনের পরিপূর্ণ সুফল পেতে হলে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হলো মানুষের সচেতনতা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল।
আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তো এই মুহূর্তে আমি গাবতলীর সামনে যে ব্রিজ, সেই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। সন্ধ্যার আগের যদি পরিস্থিতি বলি আর সন্ধ্যার পরিস্থিতি বলি, একেবারে কিছুটা পাল্টে গেছে। আমরা বিকেল থেকে দেখছিলাম যে অন্তত এই চেকপোস্টে খুব একটা গাড়ির চাপ ছিল না, কিন্তু সন্ধ্যা হওয়ার পর থেকে আমরা দেখছি যে গাড়ির চাপ বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত যে পরিবহনগুলো আছে, প্রাইভেট কার, হাইস থেকে শুরু করে কিছু মোটরসাইকেল, তারা বেশিরভাগই ঢাকার বাইরে যাওয়ার জন্য এখানে এসেছেন এবং যারা তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদেরকে তারা বিভিন্ন জরুরি প্রয়োজনের কথাই বলছেন। এখন পুলিশ যেটি বলছে যে যারা যৌক্তিকভাবে জরুরি প্রয়োজনের কথা শুধু বলা নয়, দেখাতে পারছেন কেন তারা ঢাকার বাইরে যাচ্ছেন, তাদেরকে পুলিশ ছেড়ে দিচ্ছে। কিন্তু এ ছেড়ে দেওয়ার কারণেই দেখছি যে গাড়ির সংখ্যাটা কিন্তু উল্লেখযোগ্য সংখ্যা বেড়েছে। আমরা দিনের বেলা খুব বেশি দেখেছিলাম না, কিন্তু আমরা সন্ধ্যায় দেখছি যে অনেক মানুষ ঢাকা ছাড়ছেন। আরেকটি বিষয় আমরা দেখেছিলাম যে ঢাকার বিভিন্ন জায়গাতে যারা, অর্থাৎ ঢাকাতে কোনো কাজ নেই, লকডাউন যেহেতু চলছে, ঢাকাতে থেকে কি করবেন, যারা আগে বাইরে যেতে পারেননি তারা বের হয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন যে হায়েস বা কোনো ব্যক্তিগত পরিবহন যদি বেশি টাকা দিয়ে হলেও তারা যেতে পারেন, সে বিষয়টি তারা অনেক জায়গায় অপেক্ষা করছেন এবং কিছু চালক তাদেরকে সেখানে নিচ্ছেন এবং আমরা সেই কারণে দেখছি যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। পক্ষান্তরে আমরা যদি বলি, ঢাকায় ভেতরে আসার যে চাপ সেটি একেবারেই কিন্তু কম, বা কিছু মালবাহী গাড়ি ছাড়া ঢাকায় আমরা প্রবেশ করতে দেখিনি। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে লকডাউন যত বেশি দিন চলবে, এই মানুষ যে বের হওয়ার যে বিষয়টি, মানুষের যে বিভিন্ন কাজের যে বিষয়টি, সেগুলো আসলে বাড়তে থাকছে এবং সেই কারণে তাদের পক্ষেও সব গাড়িকে আটকানো সম্ভব হচ্ছে না। এছাড়া আমরা ঢাকার অন্যান্য জায়গাগুলোতে যেটি দেখেছি যে মানুষ লকডাউন মেনে চলছে, মোটামুটি প্রধান সড়কে মানুষের ভিড় একেবারে আমরা দেখিনি। অলিগলি ছাড়া মানুষ আসলে খুব একটা বের হচ্ছেন না। জরুরি প্রয়োজন, ওষুধ বা অন্য যে প্রয়োজনগুলো আছে শুধুমাত্র সেই কারণে তারা বের হয়েছেন। মূলত নগরবাসী যেটা বলছেন যে লকডাউনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকার যে আইন করছে, নগরীতে যারা আছেন তাদেরকেও আসলে সবাইকে বিষয়টা মেনে চলতে হবে। জি চপল, আপনাকে ধন্যবাদ। সর্বাত্মক লকডাউনে জরুরি পণ্য সরবরাহের আড়ালে ট্রাক ও কাভার্ড ভ্যানে মাদক আনা নেওয়া করছে অসাধু একটি চক্র। বিপুল পরিমাণ মাদক সহ 4 জন র্যাবের হাতে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। এদিকে ঢাকা ও আশপাশে অভিযান চালিয়ে অকারণে বাইরে বের হওয়া 6 শতাধিক মানুষকে আটক করেছে র্যাব পুলিশ। এ সময় কয়েকশো যানবাহনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। জি এম তসলিমের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের মধ্যেও বসে নেই মাদক কারবারিরা। জরুরি পণ্য সরবরাহের গাড়িকে তারা ব্যবহার করছে মাদক আনা নেয়ার কাজে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম এবং রংপুরে এ ধরনের 2টি মাদকের চালান আটক করে র্যাব। জরুরি পণ্যের সাইনবোর্ড লাগিয়ে অভিনব কায়দায় ট্রাক ও কাভার্ড ভ্যানে রাখা ছিল এই মাদকগুলো। যারা এই কঠোর লকডাউনকে পুঁজি করে মাদক চোরাকারবারি করছে, মাদক পরিবহন করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সকালের বৈরী আবহাওয়ার মধ্যেও রাজধানী ও তার আশপাশে লকডাউন বাস্তবায়নে অভিযান চালায় র্যাব। সরকারি বিধিনিষেধ অমান্য করায় টঙ্গীর অলিগলিতে আকস্মিক অভিযান চালিয়ে র্যাব বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকান খোলা রেখে পালিয়ে যায়। পরে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাড়া মহল্লায় অলিতে গলিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষজন অকারণে বের হয়েছে, তো তাদেরকে আমরা সতর্ক করার পাশাপাশি জরিমানাও করেছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে বেশিরভাগ মানুষ এই স্বাস্থ্যবিধি মানছেন না। যাদেরকেই আমরা আইন অমান্য করতে দেখব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের ব্যাপারে কোনো আমরা ছাড় দিব না। এদিকে সর্বাত্মক লকডাউনের 4র্থ দিনেও বিধিনিষেধ কার্যকর করতে রাজধানীর বিভিন্ন অলিগলি, সড়ক ও মহাসড়কে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। ঢাকা মহানগর পুলিশের 8টি বিভাগে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, বিধিনিষেধ অমান্যকারীদের সতর্ক করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনের 4র্থ দিনেও সারা দেশে সক্রিয় রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। তাদের পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। অকারণে কেউ বাইরে বের হলেই পড়তে হচ্ছে জেল জরিমানার মুখে। জরুরি পণ্য পরিবহনকারী যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জহিদুল আলম।
লকডাউনের চতুর্থ দিনে বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে সীমিত পরিসরে জরুরি প্রয়োজনের গাড়ি ও রিকশা চললেও বন্ধ ছিল সব ধরনের যানবাহন চলাচল। তবে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে অনেককেই। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে অলিতে গলিতে খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিভাগীয় শহর রাজশাহীর প্রধান সড়কগুলো ছিল জনশূন্য। সকালে লকডাউনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক। বরিশালের বিভিন্ন হাট বাজারে আজও ছিল প্রচুর মানুষের সমাগম। নেই কোনো সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নগরীর বিভিন্ন স্থানে 20টি চেকপোস্ট বসিয়েও চলাচল নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। সিলেটে অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীর 9টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই জরিমানা গুনছেন অনেকেই। নওগাঁয় সব গণপরিবহন, দোকানপাট, শপিং মল ও বিপণী বিতান বন্ধ রয়েছে। তবে নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় গত 3 দিনে 744 জনকে 3,22,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন হচ্ছে। বিধিনিষেধ অমান্য করলে করা হচ্ছে জরিমানা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, কক্সবাজার থেকে সেখানকার সর্বাত্মক লকডাউনের খবর জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি মজম হোসেন শাকিল। হ্যাঁ, আপনারা জানেন কক্সবাজারে সর্বাত্মক লকডাউন পালন করা হচ্ছে। সকাল থেকেই এখানে পুলিশের উপস্থিতি, সেনাবাহিনীর উপস্থিতি এবং বিজিবি রয়েছে। এখনও র্যাবের গাড়ি এই টহল দিয়ে যাচ্ছে। এখানে কক্সবাজারের অন্তত 3টি পয়েন্টে আমরা মোবাইল কোড দেখেছি। তারা পথচারীদেরকে জিজ্ঞাসাবাদ করছে কেন পথে বেরিয়েছে। যদি সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারে এবং তখন কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে। এরকম অনেককেই জরিমানা করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তো কক্সবাজারে সংক্রমণ কিন্তু আগের চেয়ে কমেনি। বিশেষ করে কক্সবাজার সদর, উখিয়া এবং রোহিঙ্গা ক্যাম্পের সংক্রমণ আগের চেয়ে বেড়েছে। এই জন্য কক্সবাজারের যে লকডাউন, এটাকে কিন্তু কঠোরভাবে কার্যকর করার জন্য কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর যিনি দায়িত্বে রয়েছেন, ওনারা কিন্তু পথে রয়েছেন। সর্বাত্মক লকডাউনে কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দিনমজুর এসব মানুষ দিন শেষে ঘরে ফিরছেন খালি হাতেই। এ পরিস্থিতিতে তাদের খাদ্য সহায়তা দিতে না পারলে নতুন করে আরও অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়বেন বলে মনে করেন গবেষকরা। আরও জানাচ্ছেন শরফুল আলম। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি, যেন প্রকৃতি মানুষকে ঘরমুখো করে রেখেছে। এর মধ্যে চলছে টানা লকডাউন। 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জন করা শামসুল আলম অপেক্ষায় আছেন কখন আসবে কাজের ডাক। বেলা গড়িয়ে দুপুরেও নেই কাজের কোনো সন্ধান। একদিন কাজ করলে 6 দিন যাইতারি না, উবাস থাকতাছি। এই তো মার্কেটও মেঘের মাথায় বয়ে দিছি। তার মতো এমন অনেকেই রাজধানীর আগারগাঁয়ে জড়ো হন কাজের আশায়। তবে কয়েকদিন ধরে কাজ নেই, পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চলবে সে দুশ্চিন্তা যেন আরও বাড়ছে। সকাল 7টা থেকে বসেছি, বেলা বাজে 12টা। আজকে একদিন না, আমি আজকে 4 দিন কাজ পাই না। আমি 500 টাকা হাজিরা কাম করি, আমার 6 জন মানুষ খাওয়াই। আর মানে এই টাকা আমার চলে না, কাজও ঠিক মতো করতে পারি না, আর আমার চলেও না। গাড়ি চালাইলেও টাকা নাই, কাজ করতে হয় 500 টাকা রোজ করে কামাই করি, রুম ভাড়া দিয়ে খাই, চললে বিরাট কামাই করে চলতে পারি না। আবার যাদের কাজ আছে তাদের আয় কমছে। রিক্সা চালিয়ে আগে যা আয় করতেন এখন তার 3 ভাগের 1 ভাগও পান না। একই অবস্থা স্বল্প আয়ের নানা শ্রমজীবী মানুষের। লাইসেন্স নিয়ে আজকে রিক্সা চালাইও খাই মাঝে মাঝে। আগে কাম করছি 500, 600, 700 টাকা সারাদিন ইনকাম করছি আর কি। আর এই লকডাউনে এখন মনে করেন সারাদিনেও 300 টাকাও মারতে পারি না। এই সময়টাতে যদি আমরা তাদেরকে সহায়তা প্রদান না করতে পারি, তারা আরো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়বেন এবং দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। একই সাথে আমাদের চিন্তা করতে হবে যে মধ্যমেয়াদে এই লকডাউনের পরে তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন, সেখানে আমরা কি ধরনের সহায়তা দিতে পারি। ভাসমান ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও বেশি ত্রাণ সহায়তা কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
করোনা মহামারীর সময় দলীয় পরিচয় না দেখে অসহায় ও দুর্গতদের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মৃত্যু ভয়কে উপেক্ষা করে কাজ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনায় আক্রান্ত হলেও সেবা চলমান রয়েছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে উত্তরবঙ্গের কয়েকটি হাসপাতালে সব সামগ্রী দেওয়া হয়। যারা করোনার আগে এবং করোনাকালীন সময়েও সরকারের সবসময় সমালোচনায় ব্যস্ত থাকে এবং তাদের কেউ কেউ বিশেষজ্ঞ বলে দাবি করে, তাদের কাউকে কিন্তু এখন আর করোনার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বিএনপি সহ তার মিত্ররা প্রথম দফা ঢেউয়ের সময় তাদেরকে কিছু ফটো সেশন করতে দেখা গেছে। এখন ফটো সেশনও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা দেশে দূরবীন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে আইনি কোনো বাধা নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরের বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আইসিইউ না থাকা সহ ঔষধ ও চিকিৎসার অভাবে অনেক করোনা রোগী মারা যাচ্ছেন বলে সময় অভিযোগ করেন তিনি। করোনা মহামারীতে দরিদ্র ও দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষকে ত্রাণ সহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল। নেত্রীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার বাসভবনে সাময়িকভাবে স্থানান্তরের যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রশাসনিক নির্দেশ। আইনের কোথাও এই কথা বলা হয়নি যে সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিতে পারবেন না। এই নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে এসে একজন মুক্তিযোদ্ধা ও আজীবন সংগ্রামী বাংলাদেশের জনগণের প্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণের উদ্যোগ সরকার গ্রহণ করবে। ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক সহ অলিগলি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর 12টা পর্যন্ত 39 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এতে দেখা দেয় জলাবদ্ধতা। কঠোর লকডাউনের মধ্যে যারা জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়েছেন তারাই পড়েন চরম ভোগান্তিতে। এ সময় বেশ কয়েকটি গাড়ি বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। নগরীর কিছু কিছু স্থানে সৃষ্টি হয় যানজট। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে কুড়িগ্রাম, নওগাঁ, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বীজতলা ও ফসলের মাঠ, ভেসে গেছে শত শত পুকুরের মাছ, পানিবন্দী অসংখ্য পরিবার। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। টানা বর্ষণে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অন্তত 9টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। সালদা নদীর পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে কৃষক ও মৎস্যচাষীরা। নিম্ন অঞ্চলে যে সমস্ত পুকুর পুষ্করি আছে সেগুলি তলায় গেছে, অনেক বীজ নষ্ট হয়ে গেছে। সামনে রিসিভেশ করবো আমরা, বীজ সরকার যদি আমরা কোনো গ্রহণ না করে তাহলে আমরা মরছি জীবনে। কুড়িগ্রামে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে ধরলার পানি বাড়লেও ব্রহ্মপুত্র ও তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 24 ঘন্টায় ধরলার পানি 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 83 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 36 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি কমে বিপদসীমার 89 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদ নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। উজানের ঢলে নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার নিচু এলাকা। পানি বাড়তে থাকলে বেশ কয়েকটি বাঁধ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে তলিয়ে যাওয়া শেরপুরের ঝিনাইগাতি উপজেলার 30টি গ্রামে ঢলের পানি ধীর গতিতে নামছে। আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন এইসব নিচু এলাকার বাসিন্দারা। বন্যা পরিস্থিতি আর 2-3 দিন থাকলে ধানের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ভবিষ্যতে এ ধরনের বন্যা রুখতে মহারশী নদীর তীরে শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া ভারী বৃষ্টি ও উজানের ঢলে করতোয়া, যমুনা সহ উত্তরাঞ্চলের প্রায় সবকটি নদ নদীর পানি বাড়ছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। শতবর্ষে পা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান।
আর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, অবকাঠামো বাড়লেও সমন্বয়হীনতার কারণে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান তৈরি করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। মমিনুর রিপনের রিপোর্ট। গত 1 জুলাই শতবর্ষ পূর্ণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আপন মহিমায় উজ্জ্বল, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অতীত গৌরব ধরে রাখতে এবং আন্তর্জাতিকভাবে এই প্রতিষ্ঠানটির ভালো অবস্থান তৈরির লক্ষ্য ও কার্যক্রম নিয়ে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত হয় মুক্তমত শিরোনামে আলোচনা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও গতিশীল করতে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমাদের ছাত্র সংসদ নির্বাচন, আমাদের সব মতের ছাত্র সংগঠনগুলোকে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে অবস্থান করা নিশ্চিত করা, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা তৈরি করা, মর্যাদাশীল শিক্ষক রাজনীতি তৈরি করা, একই সাথে আমাদের শিক্ষার মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা কর্মকে বৃদ্ধি করবার জন্য এই শতবর্ষে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই তাদের নজরে আনবেন। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের মুখোমুখি করা এবং সেগুলো উতরে উঠে কিভাবে সবসময় সমসাময়িক থাকা যায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিশ্ববিদ্যালয়কে এর অবস্থান কিভাবে দৃঢ় করা যায়, এখন সেই সকল প্রয়াসই আমাদের নিতে হবে। করোনাকালীন এই সময়ের প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়টিকে গতিশীল করতে ছাত্র শিক্ষকদের টিকার প্রয়োজনীয়তার কথা বলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। কিভাবে এই শিক্ষার্থীদেরকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে, কিভাবে শিক্ষার্থীরা হলে ফিরে আসবে, কিভাবে শিক্ষার্থীরা তাদের যে লেখাপড়া শুরু করবে, সেগুলোর জন্য কিন্তু মনোযোগ দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা কার্যক্রমের আওতায় এনে তারপরে শ্রেণী কার্যক্রম এবং আবাসিক হলগুলো খুলতে হবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13 অনুষদে 84টি বিভাগ রয়েছে। এর মধ্যে যেগুলোর ব্যবহারিক ইমপ্লিমেন্টেশন কম, সেগুলোকে যুগোপযোগী করে তুলতে আলোচনা হয় অনুষ্ঠানে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি সহ সবাইকে লকডাউনের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল AKM সাদুল ইসলাম। দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। করোনার সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি। করোনায় মারা গেছেন সালাম সালাম হাজার সালাম সহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ফজল এ খোদা। ভোরের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 81 বছর। তিনি স্ত্রী ও 3 ছেলে রেখে গেছেন। বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন ফজল এ খোদা। 1971 সালে অসহযোগ আন্দোলন চলাকালে তার লেখা গণসঙ্গীত সংগ্রাম 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 চলবে দিন রাত অবিরাম গানটি তৎকালীন টেলিভিশন প্রচার করে। 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলে ফজল এ খোদা তার দুঃখ এবং ক্ষোভ গানের মাধ্যমে প্রকাশ করেন। বশির আহমেদের সুরে আব্দুল জব্বারের গাওয়া ফজল এ খোদার সেই গানটি ছিল ভাবনা আমার আহত পাখির মতো, যা সেই সময় ছিল কারো কল্পনারও বাইরে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার সংক্রমণ ঠেকাতে দ্বিতীয়বারের মতো ই-ক্যাব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে কোরবানির ডিজিটাল পশুর হাট। এবার 1 লাখ গরু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে 1000 গরু নির্ধারিত জবাইখানায় কোরবানি দেওয়ার পর বাসায় মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে পশুর হাটে লোক সমাগম কমাতে মূলত ডিজিটাল পশুর হাটের আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। অনলাইন প্ল্যাটফর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-ক্যাবের উদ্যোগে এই ডিজিটাল হাটে গরু কিনলে দিতে হবে না কোনো হাসিল। ইতিমধ্যে সারা দেশ থেকে 100 ই-কমার্স ও 1000-এর বেশি উদ্যোক্তা বা খামারি যুক্ত হয়েছেন এই প্ল্যাটফর্মে। 1 লক্ষ লোককে আমরা যদি আজকে ডিজিটালের মাধ্যমে গরুটা বিক্রি করতে পারি, তাহলে মিনিমাম 5 লক্ষ লোক কিন্তু গরুর হাটে যাবে না। আমরা কন্টামিনেশন থেকে আমরা রক্ষা করতে পারবো। এটি হলো আমাদের চ্যালেঞ্জ। আমাদেরকে আপনারা বুকিং করে দেন, আমরা আপনার গরুটা কিনে জবাই দিয়ে আপনার বাসায় আমরা গরুটা পৌঁছিয়ে দিব।
ডিজিটাল এ পশুর হাটে অনলাইনে যুক্ত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, দেশে কুরবানির উপযুক্ত 1,19,00,000 পশু রয়েছে। এবার কুরবানির জন্য পশু সংকট হবে না বলেও জানান তিনি। 41,22,44,000 খাবার যোগ্য প্রাণী বাংলাদেশে মজুদ আছে। কোরবানির জন্য আমাদের প্রায় 1,19,00,000 গবাদি পশু প্রস্তুত আছে। ডিজিটাল হাটের উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী সংক্রমণ থেকে বাঁচতে অনলাইনে গরু কেনার জন্য সবার প্রতি আহ্বান জানান। আমাদেরকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমার মনে হয় গত বছর যখন নাকি আমরা ঈদ উল আজহা উদযাপনের সময় পশুর হাট পরিচালনার সময় যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছি এবং সেগুলাকে আমরা সফলভাবে আমরা হ্যান্ডেল করতে পেরেছি, তো এই বছরও আমরা পারবো বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানে ইক্যাব সভাপতি শমী কায়সারের সঞ্চালনায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ডেইরি মালিক ও ই-কমার্স প্ল্যাটফর্মের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে কোপা আমেরিকার খবর। অধিনায়ক লিওনেল মেসির ম্যাজিকে ইকুয়েডরকে 3-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। প্রথম 2 গোল বানিয়ে দেওয়ার পর অসাধারণ এক ফ্রি কিকে তৃতীয় গোলটি করেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। আরেক কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে 4-2 গোলে হারিয়ে শেষ 4 নিশ্চিত করে কলম্বিয়া। এসএম আশরাফের রিপোর্ট। মেসি গোল পেলে শুধু তার ব্যক্তিগত অর্জনটাই ভারী হয় না, টেলিভিশন পর্দায় চোখ রাখা কোটি ভক্তের তৃষ্ণাটাও নিবারণ হয়। ইনজুরি সময়ে ফ্রি কিকে যে গোলটি করলেন, সকালের ঘুম হারাম করে খেলা দেখতে বসা দর্শকরা তাতে নিজেদের সার্থক ভাবতে পারেন। এটা ছিল তার ক্যারিয়ারের 76 নম্বর গোল। দলকে সেমিফাইনালে তুলে এ ম্যাচের নায়ক যদি মেসি হন, তবে মাত্র 20 মিনিট খেলেই 500 চরিত্রের সেরা তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। দ্বিতীয় গোলের জন্য ধুঁকতে থাকা আকাশি সাদা জার্সিধারীরা 84 মিনিটে যে গোলটি পেয়েছে তাতে পিএসজি তারকার অবদানই বেশি। এরপর মেসির পাসটাকে শুধু জালে পাঠিয়েছেন একের পর এক গোল মিস করা লাউতারো মার্টিনেজ। গোয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে খেলার 23 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আলবিসেলেস্ত্রা, কিন্তু 6 বারের বিশ্বসেরা ফুটবলারের এমন মিস অবাক করে আর্জেন্টিনাকে। 40 মিনিটে বার্সেলোনা মহাতারকার বানানো বলটাকেই ঠিকঠাক জালে পাঠিয়ে লিড এনে দেন রদ্রিগো ডি পল। 54 ভাগ বল দখলে রাখা আর্জেন্টিনা 8টি শট নিয়েছে অন টার্গেটে। ইকুয়েডর সুযোগ পায় 2 বার। শেষ পর্যন্ত মেসির জাদুতেই টানা 4 বার কোপার সেমিতে আকাশি সাদা জার্সিধারীরা। সেখানে প্রতিপক্ষ কলম্বিয়া, যারা উরুগুয়েকে টাই ব্রেকারে হারায় 4-2 গোলে। নির্ধারিত সময়ে কোনো দলই গোল পায়নি। 2 শট রুখে দিয়ে ম্যাচের নায়ক গোলরক্ষক ডেভিড অস্পিনা। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে ইউরোর খবর। ইউরোর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ও ডেনমার্ক। অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ইউক্রেনকে 4-0 গোলে উড়িয়ে দেয় ইংলিশরা। আর চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেয় ডেনমার্ক। মমিনুর রিপনের রিপোর্ট। দাপুটে জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে উড়িয়ে দিয়ে 25 বছর পর আবারও শেষ 4-এ ইংলিশরা। রোমে খেলার মাত্র 5 মিনিটেই হ্যারি কেনের গোলে এগিয়ে যায় তারা। ইংল্যান্ডের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ ইউক্রেন আরও পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই। 46 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি ম্যাগুয়ের। এর 4 মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে জয়টাকে মুঠোবন্দী করেন ইংলিশ তারকা হ্যারি কেন। 63 মিনিটে ইউক্রেনকে হতাশায় ডুবিয়ে ইংল্যান্ডের গোল উৎসবে যোগ দেন জেসন হেন্ডারসন। বড় ব্যবধানের জয়ের পাশাপাশি একমাত্র দল হিসেবে এবারের আসরে নিজেদের জাল অক্ষত রেখেছে ইংলিশরা।
এর আগে দিনের অন্য ম্যাচে চেক রিপাবলিককে হারিয়েছে ডেনমার্ক। 1992 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম সেমিফাইনালে উঠল ডেনিশরা। আজারবাইজানের খেলার মাত্র 5 মিনিটেই টমাস ডেলানির গোলে এগিয়ে যায় তারা। এরপর 42 মিনিটে কাপ্পের ডলবার্গের গোলে 2-0 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডেনমার্ক। 49 মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে খেলা জমিয়ে তোলেন পাত্রিক শিক। তবে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করেও সমতায় ফিরতে পারেনি চেক রিপাবলিক। দারুণ জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরও এক ধাপে এগিয়ে গেল ডেনমার্ক। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। গ্রানাডায় পঞ্চম ও শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 25 রানে হারিয়ে 3-2 সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা মার্ক রামের 48 বলে 70 এবং কুইন্টন ডি ককের 42 বলে 60 রানে 4 উইকেটে 168 রান তোলে প্রোটিয়ারা। জবাবে এভিন লুইসের 52 এবং সিমরান হেটমায়ারের 33 রানের পরও 9 উইকেটে 143 রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। 9 বলে 11 রানে সাজ করে ফেরেন ক্রিস গেইল। এতে সবশেষ 10 সিরিজের 7টিতেই হারল বিশ্ব চ্যাম্পিয়নরা। আর 5 সিরিজ পর টি-20তে জয় ফিরল দক্ষিণ আফ্রিকা। মার্ক বাউচারের কোচিংয়ে এই প্রথম কোনো টি-20 সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে রেকর্ড 153 জনের মৃত্যু। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় খারাপ হচ্ছে ঢাকার আশপাশের পরিস্থিতি। বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি অনেক সরকারি হাসপাতালে। সাধারণ মানুষের থেকে নেওয়া হচ্ছে ফি। রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা বেশি। সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। সর্বাত্মক লকডাউনে কাজ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ঘরে ফিরছেন অনেকে। এবং ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। কুড়িগ্রাম, নওগাঁ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/8nbangla news। ধন্যবাদ সবাইকে।